এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যেটা আমাদের দীর্ঘ লড়াই, ইভেন আমরা বিএনপিকেও লড়াই করতে দেখেছি, বিএনপিকেও বলতে দেখেছি, সেই প্রতিষ্ঠানগুলোকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেয়। এবং এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এখন সে নিজে রাজনৈতিক ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। আমরা বারবার ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি এবং সংবিধান 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলতে সংবিধান নিয়ে আসে। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন এবং সংবিধানে লেখা আছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত করতে হবে। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সেখানে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এবং পূর্ববর্তী সময়ে যে অধ্যাদেশ করা হয়েছিল, যেটার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই, সেই অধ্যাদেশগুলো রাখার মাধ্যমে যে কোনো ব্যক্তি কেউ যদি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাকে যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে। তার মানে বিরোধী দল বা বিরোধী যে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে যে কোনো সময় সরকার চাইলে তাকে অপসারণ করতে পারে, অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে একটা সরকারের অনুগত প্রশাসন নির্বাচিত জনপ্রতিনিধিতে পরিণত করতে পারে। এটা আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এবং এটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। এবং এই আইনটা যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ করলে এটা খুবই দুর্বল একটা জায়গায় আছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা তথ্য অধিকার অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছিল, আপনারা দেখবেন যে পৃথিবীর ওয়ান অফ দ্য লাস্ট প্রায় 1-2 যুগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেসি জনগণের। এবং এটা নিয়ে ওয়েস্টে আমরা রেগুলারলি আসলে আন্দোলন দেখি এবং সেখানে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, বিস্তর তর্ক আছে। আমাদের এখানে হয়তো আমরা এটা নিয়ে খুব বেশি সচেতন না, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাইভেসি ব্রিচ করা হয়েছে, কিভাবে আড়ি পাতা হয়েছে এবং এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটারও কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রায় 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে। এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল এবং তাদের কোনো বাইন্ডিং ছিল না যে তাদের কোর্টের কোনো অনুমতি নেওয়া কিংবা কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে এই করার অধিকারটা তাদের, এটার কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টা এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিচ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যে রাইট টু প্রাইভেসি এটাকে সংরক্ষণ করার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটা বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন কল, হোয়াটসঅ্যাপ কল বা কথাবার্তা ইন্টারসেপ্ট করার ক্ষমতাটা সরকার এবং এই যে প্রায় 18-19টা এজেন্সির কাছে দিয়ে রাখা হচ্ছে। এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টারা ছিলেন অনেকেই, তারা আমার কলিগ ছিলেন। এই অধ্যাদেশগুলো সে সময় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং স্টেক হোল্ডার কনসালটেশন করেছেন। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো করা হয়েছে। কিন্তু এখন আমরা খুবই দুঃখের সাথে আসলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বেশিরভাগই তারা সিভিল সোসাইটির প্রতিনিধিত্বই করতেন এবং আওয়ামী লীগের সময় পূর্ববর্তী সময় তারা খুবই ভোকাল ছিলেন। তারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন এবং যখন কথা হয় অনেকে আমাকে বলেন যে একটু রয়ে সয়ে কথা বলা। এখন মানে এখন আমার মনে হয় যে এক্ষেত্রে সকলের দায়িত্ব আছে। আমরা দেখেছি যে বিগত জাতীয় নাগরিক পার্টিকে অনেক সময় কিংস পার্টি বলা হতো। আমরা দেখেছি যে এবং আমরা দেখছি যে বর্তমান সময়ে আবার সরকার যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলোই আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসক বসানো থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়ে একটা স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময় আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা
এই গণভোটের যে বিষয়টা, এটাকে অনেকে বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়। এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় আহ, এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে 15 বছরের উত্থান হবে না, 20 বছরে হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোন ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, একটা সুন্দর বাংলাদেশ। সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পাচ্ছি না এবং আমরা এখনো বলতে চাই যে বৈশ্বিক ক্রাইসিস এখন চলমান আছে। এই ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে এবং স্টেকহোল্ডাররা একসাথে মিলে কাজ করতে চাই। বিরোধী দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু আমরা যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্যে দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরো বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে এবং সেক্ষেত্রে এটা কারোর জন্যই ভালো হবে না, এটা ওভারঅল বাংলাদেশের জন্য একটা ক্ষতি হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখন আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময়ে কি কি হয়েছিল এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ করি। অন্যথায় আমাদের জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া এবং জনগণকে আমাদের সাথে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের অন্যতম দাবি হচ্ছে এই অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে এবং যেই অধ্যাদেশগুলো স্থানীয় সরকার অধ্যাদেশ সহ যেগুলো সেই সময়ের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে সেগুলোকে বাতিল করার মাধ্যমে আপনাদের সদিচ্ছা এবং কমিটমেন্টটা বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ।